So welcome শেখ ইমতাজ মন্ডল অন পডকাস্ট ওয়ালা। তুমি নিজে বাংলাতে এত বড় একটা নাম স্পোর্টস ফিজিওথেরাপিস্টের, তুমি এর আগে আইএসএল টিম চেন্নাইন এফসি, তারপরে এখন মোহামেডানের সাথে রয়েছো, যে এত বড় বড় নামের সাথে তুমি কাজ করেছো, সেক্ষেত্রে বাড়তি কোনো চাপ থাকে ফিজিওথেরাপিস্ট হিসেবে? সবসময় অল টাইম প্রেশার থাকবে। এতদিন তুমি চেন্নাইন এফসির সাথে ছিলে, আমার একটা কোয়েশ্চেন আছে যে কোনোদিন অভিষেক বচ্চনের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কেমন সামনাসামনি দেখার পর? অ্যাজ এ পার্সন খুব হাম্বল, খুব ভালো। আমরা ধরো ক্রিকেট খেলা দেখছি বা ফুটবল দেখছি, মাঠে কেউ আহত হয়ে গেছে কোনো প্লেয়ার, ফিজিওথেরাপিস্টরা একটা ব্যাগ নিয়ে দৌড়ায়, ব্যাগের মধ্যে কি থাকে? এমন কি রহস্য লুকিয়ে নিয়ে যায় ব্যাগের মধ্যে যে ফট করে যে খেলোয়াড় পড়ে রয়েছে মাঠে সেও সুস্থ হয়ে যাচ্ছে? সত্যি কথা বলতে ব্যাগটা খুব হালকা হয়, খুব ভারী হয় না। ভারী হলে দৌড়ানো যায় না। ওকে, এইসব খেলাগুলো যতটাই জনপ্রিয় ততটাই এর সাথে খারাপ জিনিসগুলো জড়িয়ে আছে। বড় বড় লেজেন্ডরা বড় বড় ধরনের জিনিসে ফেসেছে, কিন্তু যে ডোপিং ব্যাপারটা, এটা কি খেলোয়াড়রা সত্যিকারের নেয় দম বাড়ানোর জন্য বা এনার্জি আরো হাই করার জন্য? এমন কিছু জিনিস যেটা প্লেয়ারদের পারফরমেন্স এনহ্যান্স করে। যখন কোনো প্লেয়ার খেলতে নামছে তার আগে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন বা মাস্টারবেশন করা, এটা কি ঠিক বা এতে কি কোনো এফেক্ট পড়ে খেলাতে? হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট ওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তুমি কি একজন অ্যাথলেটিক? তুমি কি একজন ফুটবলার? তুমি কি একজন ক্রিকেটার? তুমি যে কোনো খেলা খেলতে পারো, কিন্তু তোমার যদি কোনো চোট লাগে তার জন্য তোমার স্পোর্টস ফিজিওথেরাপিস্টের দরকার, যেটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। আজকে আমরা যেই পডকাস্টটা করেছি সেটা স্পোর্টস ফিজিওথেরাপিস্টের ওপর, যেটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, পুরো ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পডকাস্ট হতে চলেছে, কারণ এর আগে এই পডকাস্ট পুরো ইন্ডিয়াতে নেই। সো আজকে আমরা যাকে নিয়ে পডকাস্টটা করেছি সে হলো এক্স চেন্নাইন এফসি এবং প্রেজেন্ট মোহামেডান ক্লাবের স্পোর্টস ফিজিওথেরাপিস্ট শেখ ইমতিয়াজ মন্ডল। আজকের পডকাস্টে আমরা অনেক কিছু কভার করেছি, অনেক বড় বড় খেলোয়াড় এবং কিভাবে একটা খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে কিভাবে মাঠে গিয়ে ফিজিওথেরাপিস্টরা টাইমটাকে খরচা করে বা টাইমটাকে শেষ করে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের পডকাস্টে ফিজিওথেরাপিস্ট হিসাবে বা একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসাবে কি আলাদা আলাদা বিষয়গুলো থাকে, কিভাবে চেক আপ হয়, কিভাবে ইনজারিগুলোকে সলভ করে ফিজিওথেরাপিস্টরা, সেই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। সো এই পুরো পডকাস্টটা দেখো এবং এনজয় করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সো ওয়েলকাম শেখ ইমতাজ মন্ডল অন পডকাস্ট ওয়ালা। কেমন আছো দাদা? ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে দাদা। সো বেসিক্যালি আজকে আমাদের যে বিষয়টার উপর পডকাস্টটা, সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, পুরো ইন্ডিয়াতে স্পোর্টস ফিজিওথেরাপিস্টের ওপর এর আগে পডকাস্ট হয়নি। তার জন্য আজকে আমাদের এমন এমন বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেটা অ্যাথলেটিক্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক অ্যাথলেটিক্স আছে যারা স্পোর্টস ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারে না, বাড়িতেই ট্রিটমেন্ট নেয় নানান ধরনভাবে, সেইগুলো যাতে তারা বাড়িতে ভালোভাবে নিতে পারে, আরও সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যার জন্যই তোমার সাথে আজকে এই পডকাস্টটা করা। সো তোমার কাছে আমার প্রথম যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হলো যে আমরা এতদিন শুনে এসেছি ফিজিওথেরাপিস্ট মানে কোনো অসুস্থ ব্যক্তি যাকে বাড়িতে গিয়ে ফিজিওথেরাপিস্ট করছে বা হসপিটালে করা হচ্ছে, কিন্তু স্পোর্টস ফিজিওথেরাপিস্ট এটা একটা আলাদা টপিক, আলাদা জনরা। সো এই দুটো জিনিসের মধ্যে একটু পার্থক্যটা আমাকে বলো। বিষয়টা হচ্ছে যে ফিজিওথেরাপি মানে ভৌত চিকিৎসা, ঠিক আছে? আমরা বেসিক্যালি কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে এই টোটালি ট্রিটমেন্ট করে বিভিন্ন রকম ট্রিটমেন্ট মানে ইনজুরিগুলোকে ঠিক করি। বাট দ্য মেন প্রবলেম ইজ এখানে মানুষ অনেক কিছু ভাবে যে ফিজিওথেরাপি মানে বাড়ি এসে ওই মাসাজ করা, মালিশ করা, এইসব। অ্যাকচুয়ালি সেটা নয়। মেন জিনিস হলো যে ফিজিওথেরাপির বিভিন্ন রকম ভাগ থাকে। তো প্রথমত আমরা যেটা কোয়ালিফাইড ফিজিও, তারা প্রথমত 4 বছর ব্যাচেলার অফ ফিজিওথেরাপি এটা কমপ্লিট করা হয়। কমপ্লিট করার পর যখন মাস্টার্স ডিগ্রি করা হয় তাতে বিভিন্ন রকম স্পেশালাইজেশন আছে, যেমন হলো প্রথমে হলো স্পোর্টস ফিজিও,
তারপরে অর্থোপেডিক্স, ফিজিও ইন অর্থোপেডিক কন্ডিশন, তারপরে কার্ডিওপালমোনারি ফিজিও, তারপর নিউরোলজি, স্পোর্টস নিউরোফিজিও যেগুলো হয়। তো এইগুলো বিভিন্ন রকম ভাগ হয়ে যায়। তো বেসিক্যালি এখনকার দিনে দিনের পর দিন মানুষ বিভিন্ন রকম এডুকেটেড হচ্ছে ফিজিওথেরাপির ওপর। তো আমি যেটা বলবো যে স্পোর্টস ফিজিও টোটালি ডিফারেন্ট ফ্রম নর্মাল যে ফিজিও মানুষের মধ্যে যে ধারণাটা আছে। ফার্স্ট অফ অল সবার প্রথম মানে মেন রেসপন্সিবিলিটি ফর স্পোর্টস ফিজিও ইজ আমাকে প্লেয়ার, কোনো অ্যাথলিট বা কোনো প্লেয়ারকে কত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রাউন্ডে ফিরে মানে পাঠাতে হবে। একটা প্লেয়ার যখন ইনজিওর্ড হয়, সে সিভিয়ার ইনজিওর হোক বা নর্মাল মানে ইনজিওর্ড হোক, লাইক মাসল ইঞ্জুরি হোক বা লিগামেন্ট ইঞ্জুরি হোক, এইসব যখন ইনজুরি হয় সে সবার প্রথমে মেন্টালি ডাউন হয়। তো তাকে মেন্টালি স্ট্রং করা, তার সাথে সাথে তাকে যতটা সম্ভব তাড়াতাড়ি তাকে ঠিক করে দেওয়া। তো এর মধ্যে সবথেকে বড় ডিফারেন্স হলো নর্মাল ফিজিও সে হয়তো একটা ইনজুরি ঠিক করতে 10 দিন সময় নিতে পারে, বাট আমাদের ক্ষেত্রে সেইটা 2 দিন কি 3 দিনের মধ্যে সেটা ঠিক করে তার যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে গ্রাউন্ডে, সেই প্লেয়ারকে গ্রাউন্ডে পাঠাতে হবে। এইবার হয়তো কোনো ইনজুরি টাইম টেকিং হয়, যেমন লিগামেন্ট ইনজুরি বা সার্জারি কোনো কিছু হলে সেটা অনেক টাইম লেগে যেতে পারে। বাট এই স্পোর্টস ফিজিওর কাজটাই অতটা, যদি মানে অন্য নর্মাল ফিজিও যদি সেই ক্ষেত্রে অতটা পরিমাণে স্পোর্টস এক্সপিরিয়েন্স নেই স্পোর্টসে, সো তারা হয়তো একটু বেশি টাইম নেবে। মেবি যেটা হয়তো আমি যেটা বললাম যে 5 দিন বা 4 দিনের যেটা ঠিক করা যেতে পারে সেটা 10 দিন বা 12 দিন নিলেও নিতে পারে। ঠিক আছে, তো আমাদের রেসপন্সিবিলিটিটা একটু ওদের থেকে একটু বেশি হয়। সো সেক্ষেত্রে আমি যেটা বলবো একটাই, যে স্পোর্টস ফিজিওর ওয়ার্কটা একটু ডিফারেন্ট দ্যান নর্মাল ফিজিও। এবার নর্মাল ফিজিও বিভিন্ন রকম হতে পারে, মেবি সে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করে সে মানে প্র্যাকটিস করছে, তো তার যা এক্সপিরিয়েন্স বা তার যা ভাস্ট অফ নলেজ সেটা যারা স্পেশালাইজেশন কোনো সাবজেক্টে করেছে, মেবি অর্থোপেডিক্স বা স্পোর্টস বা নিউরোলজিতে, তো তাদের থেকে মানে এক্সপিরিয়েন্স ওয়াইজ মেবি কম হতে পারে। তো সেই ক্ষেত্রে মানুষ কী করে এখনকার দিনে ওই নর্মাল ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেই প্র্যাকটিস শুরু করে দেয় ওই সেম মেন ডক্টররা, যেমন এমবিবিএস ডক্টর হোক আর এমএস ডক্টর হোক, সেম ডিফারেন্স এখানে। একদম। তো আমার এই কোয়েশ্চেনের সাথে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে কিভাবে একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হবে, মানে সেম পদ্ধতি সেম ভাবেই পড়াশোনা করে এসে শুধু আলাদা আলাদা দুটো লাইন? হ্যাঁ, মেনলি বেসিক্যালি যেমন আমি যেটা এক্সাম্পল একটাই দেবো, যে সবাই মোটামুটি জানে যে এমবিবিএস করলেই একজন ডক্টর হওয়া যায়, কিন্তু একজন স্পেশালাইজড হতে গেলে তাকে একটা স্পেশালাইজড ডিগ্রি করতে হয়। মেবি তার এমডি হতে হবে বা এমএস হতে হবে, মেবি সার্জারির ওপর বা মেডিসিনের ওপর তাকে স্পেশালাইজেশন করতে হবে। তো সেম জিনিস এখানে, যে আমাদের একটা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে নেওয়ার পর একটা মানে সে যদি সেখানেই পড়াশোনা স্টপ করে শুধু প্র্যাকটিস করে, তাহলে তার ওই এমবিবিএস কমপ্লিট করার পর যেমন একটা ডক্টর প্র্যাকটিস করবে, সেম এখানেও সেম হবে। কিন্তু সে যদি মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কোনো সাবজেক্টের ওপর, তাহলে সেখান থেকে সে সেই বিষয়ে স্পেশালাইজেশন হবে, মেবি সে স্পোর্টসে হবে অথবা অর্থোতে বা নিউরোলজিতে। ওকে, তোমরা যে ইনজুরিগুলো হয় বড় বড়, সেগুলো নানান ধরনের টেকনিকের মাধ্যমে তোমরা নিশ্চয়ই সেগুলোকে সাহায্য। একদম। সেক্ষেত্রে তোমরা কি কি টেকনিক বা কি কি আধুনিক ধরনের মেশিন ইউজ করো এই জিনিসগুলোকে? বেসিক্যালি আমাদের মানে স্পোর্টসের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট শেখানো হয় যখন আমরা মানে মাস্টার্স ডিগ্রি করি এবং ব্যাচেলার্সে একটা জায়গা করি। এখনকার দিনে কি হয় যে টাকা দিয়ে অনেকে সেই বিষয়গুলো বাইরে অনেক কিছু মানে ক্লাস করানো হয়, ওয়ার্কশপ করানো হয়, তার মাধ্যমে অনেকে শিখে যায়। বাট স্পোর্টসে যদি তুমি পড়াশোনা করো বা স্পোর্টসের ওপর মাস্টার্স করা হয়, তাহলে সেক্ষেত্রে এই মাস্টার ডিগ্রির মধ্যেই এই সাবজেক্টগুলো রাখা মানে থাকে। তো সেই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো ওখানেই শেখানো হয়। তার সাথে সাথে আস্তে আস্তে দিন বাই দিন রিসার্চ বেসিস, আর সবথেকে বড় বিষয় এটাই মাস্টার্স আর একটা যেটা
মাস্টার্সের মধ্যে আর ব্যাচেলার্সের মধ্যে ডিফারেন্স হলো আমরা মাস্টার্সে গিয়ে রিসার্চ বেসের ওপর কাজ করি, আমাদের মাস্টার্সের রিসার্চও করতে হয়। এইটা সবথেকে বড় প্লাস পয়েন্ট আমাদের, যে একজন যে ব্যাচেলার্সে মেবি এখন কিছু কিছু কলেজে করানো হয়, যে রিসার্চ করানো হয়, বাট সেটা ভেরি শর্ট টাইমের জন্য, মেবি 3 মাস 6 মাসের জন্য, যেটা রিসার্চের মানে সময় পাই না। একটা রিসার্চের ডাটা কালেক্ট করে তাকে পাবলিশ করা বা তাকে মানে নথিভুক্ত করা যেটাকে বলে, এটা করতে যথেষ্ট টাইম লাগে। তো আমরা 2 বছর ধরে কন্টিনিউয়াস ওইটাকে মানে ওই বিষয়টার ওপর কাজ করি। তো আমরা সেই কাজটার মাধ্যমে এইটুখানি বুঝে যাই বা এইটুখানি যে শিখে যাই যে কিভাবে রিসার্চ বেসডে আমাদের কাজটা করতে হবে। এইটাও একটা ডিফারেন্স বিটুইন নর্মাল ফিজিও অ্যান্ড এ স্পেশালাইজড ফিজিওর মধ্যে। সো আমরা বেসিক্যালি বিভিন্ন ইনজুরি বা বিভিন্ন স্পোর্টস রিলেটেড কন্ডিশনের ওপর কোন ট্রিটমেন্ট দিলে কোন ইনজুরিতে কতটা % সে তাড়াতাড়ি ঠিক হবে বা কত কী হবে, সেটা রিসার্চ আমরা ডিটেলসে পড়েও থাকি, প্লাস ওই বিষয়ের ওপর কাজও করি। হ্যাঁ, তো এইবার ওই রিসার্চে আমাদের বিভিন্ন রকম মানে কি বলবো, বিভিন্ন রকম সাবজেক্টের ওপর একসাথে কালেক্ট করে মেটা অ্যানালাইসিস করা হয়, সেইগুলোকে বিভিন্ন রকম মানে একসাথে কমপ্লিট করে সেই বিষয়টা কতটা হেল্পফুল বা এফেক্টিভ সেটা আমরা রিসার্চের মাধ্যমে জানতে পারি। তো স্বাভাবিকভাবে আমাদের ওই বিষয়গুলো একটু বেশি পরিমাণে নলেজ থাকে, যে একটা ইনজুরিতে কোন জিনিসটা কিভাবে দিলে, কতটা দিলে কিভাবে মানুষটা বা প্লেয়ারটা বা অ্যাথলিটটা ঠিক হবে। ওকে, তুমি নিজে বাংলাতে এত বড় একটা নাম ফিজিওথেরাপিস্টের, স্পোর্টস ফিজিওথেরাপিস্টের, এতদিন হয়ে গেছে, এত বড় বড় নামের সাথে তুমি কাজ করেছো। তুমি যখন শুরু করেছিলে তখন কিভাবে শুরু করেছিলে অ্যাজ এ স্পোর্টস ফিজিওথেরাপিস্ট? ফার্স্ট অফ অল আমি কলকাতা থেকেই পড়াশোনা করেছি, ব্যাচেলার্স কমপ্লিট করেছি। তো তারপরে আমার ফার্স্ট অফ অল ছোটোবেলা থেকেই আমার স্পোর্টসের ওপর খুব মানে ইচ্ছা ছিল, হ্যাঁ, খেলাধুলার মধ্যে। তো সেক্ষেত্রে আমি মানে মনস্থির করি যে আফটার ব্যাচেলার্স আমি স্পোর্টসের ওপর কিছু করবো। আর আমাদের সাবজেক্টে প্রথম থেকে আমি জানতাম যে আমাদের সাবজেক্টে স্পোর্টসের ওপর কিছু করা যাবে। তো স্পোর্টস ফিজিও বলে টার্মটা ছিল, জানতাম, যেটা আমরা যখন ফিজিওথেরাপিতে ভর্তি হয়েছি। তো সেই বিষয়ের ওপর একটু ভালো আরও ইন্টারেস্ট আসে। এবার আমি বিভিন্ন রকম খেলা দেখতাম, যেমন ক্রিকেট হোক, ফুটবল হোক, গ্রাউন্ডে ফিজিও যেত। তো ওই বিষয়টা আমার সবসময় মাথার মধ্যে আসতো যে এরা অ্যাকচুয়ালি করেটা কি, গ্রাউন্ডে গিয়ে অনফিল্ড ট্রিটমেন্ট কী করে আর অফ ফিল্ড ট্রিটমেন্ট কী, এইটা প্রথম থেকেই বিভিন্ন রকম হয়। তো এই বিষয়টার ওপর আমি অনেক কিছু মানে খবরও নিই, পড়াশোনা করি, দেখি বিষয়টা, তো প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে। তো পরবর্তীকালে এই জিনিসটাই আমি আবার নিজের প্রফেশনাল হিসাবে করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে উপরওয়ালার ইয়েতে মোটামুটি আমি এই বিষয়টা স্পেশালাইজেশন করতে পারি। ওকে ওকে, তুমি এর আগে আইএসএল টিম চেন্নাইন এফসি, তারপরে এখন মোহামেডানের সাথে রয়েছো। এইগুলো যখন তুমি এত বড় বড় একটা ক্লাবের সাথে রয়েছো, সেক্ষেত্রে বাড়তি কোনো চাপ থাকে ফিজিওথেরাপিস্ট হিসেবে? মেন জিনিস কি, আমাদের যখন মানে স্পোর্টস মানে ফিজিও বা মেডিকেল টিম যখন কাজ করে, সবসময় অল টাইম প্রেশার থাকবে। প্রেশার কেমন থাকবে, যে একটা প্রতিদিন ট্রেনিং হয়, প্রতিদিন প্র্যাকটিস হয়, ম্যাচ হয়, তাতে ইনজুরি আসার চান্সেস থাকে যখন তখন। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা প্রেশার থাকে যে টিমের মেন প্লেয়ার মিন্স টিমে যে রেগুলার প্লেয়ার, সে যদি ইনজুরি হয়ে যায়, কোচের সবসময় এক্সপেকটেশন থাকে যে প্লেয়ারটা কত তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। তো সেই এক্সপেকটেশনটা ফিজিওদের ওপরেই করা হয়। তো ফিজিও সেই ক্ষেত্রে প্রচণ্ড মানে প্রেশারাইজ হয় না, কিন্তু একটা এক্সপেকটেশন যখন রেসপন্সিবিলিটি থাকে, তখন ওইটার ওপর কাজ করতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে, যে আমি যে কাজটা করব সেই কাজটা একদম মানে আমার কোচ কত তাড়াতাড়ি আমার ওপর ভরসা করতে পারবে, এইটার বিষয়টা। তুমি একটু আগে একটা কথা বলছিলে, সেটা আমারও খুব জানার ইচ্ছা আছে, যে যখন আমরা ধরো ক্রিকেট খেলা দেখছি বা ফুটবল দেখছি, মাঠে কেউ আহত হয়ে গেছে কোনো প্লেয়ার, ফিজিওথেরাপিস্টরা একটা ব্যাগ নিয়ে দৌড়ায়, ব্যাগের মধ্যে কি থাকে, এমন কি রহস্য লুকিয়ে নিয়ে যায় ব্যাগের মধ্যে যে ফট করে যে খেলোয়াড় পড়ে রয়েছে মাঠে সেও সুস্থ হয়ে যাচ্ছে? না সেরকম নয়। কিছু এমার্জেন্সি মেটেরিয়াল রাখা হয় যেগুলো অনফিল্ডে দরকার পড়ে।
আর ব্যাগটা সত্যি কথা বলতে ব্যাগটা খুব হালকা হয়, খুব ভারী হয় না। ভারী হলে দৌড়ানো যায় না, ওকে। ঠিক আছে, দৌড়ানো যায় না বা হয় না। ব্যাগে যতটুকু মেটেরিয়াল দরকার সেইটুকুই রাখা হয়। তো আমরা ওইটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে ওইটা বুঝে যাই যে কী কী জিনিস আমাদের লাগবে অন ফিল্ডে ব্যাগের মধ্যে। নেওয়ার হলে 1000 জিনিস নেওয়া যায়, বাট যত বেশি নেবো তত বেশি ভারী বয়ে নিয়ে যেতে হবে, কাজের কাজ হয় না। আর এমন কোনো জিনিস নিয়ে গিয়ে ওখানে হাতড়াতে হবে, গিয়ে খুঁজতে হবে, এরকম জিনিস না। ওটা একদম হালকা জিনিস হয়, কিন্তু যেগুলো দরকার পড়ে অনফিল্ডে আমরা জানি যে এইগুলোই দরকার পড়বে। এই ইনজুরি হোক বা ওই ইনজুরি হোক, একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো ওই ইনজুরির বেসিসে যেগুলো মেটেরিয়াল দরকার সেইগুলোই থাকে। আর একটা এর সাথে একটা থাকবে যে ফিল্ডে যারা ইনজুরি হচ্ছে, সত্যি কি তারা ইনজুরি হয় নাকি শুধু? এই বিষয়টা কি হয়, ফুটবলের ক্ষেত্রে টাইম বাঁচানোর জন্য, ক্রিকেটের ক্ষেত্রে আলাদা? না, ইনজুরি তো হয়, ইনজুরি হওয়ার জন্য প্লেয়াররা বাইরেও থাকে, ঠিক আছে। কিন্তু কখনো ট্যাকটিক্যাল বিষয়গুলো থাকে যেগুলো ইউজ করার জন্য আমরা একদম পারফেক্ট পারসন, কারণ একমাত্র আমরাই থাকি যারা ফিল্ডে যেতে পারি। একদম। তো সেক্ষেত্রে কতটা টিমটাকে বাঁচানো যায় বা টিমটাকে যে সে টিমটা জিতছে বা হারছে, সেই পরিস্থিতিতে টিমটাকে কতটা বাঁচানো যায় সেটা টোটালি আমাদের ওপরেই থাকে। তো ওইটা আমাদের একটু হালকা ছোট ভুল হবে, সেই ভুলে কিন্তু টিমের খোসারত দিতে হয়। তো সেই জন্য সেই বিষয়টা তো আছেই যে প্লেয়াররা একটা ইনজুরি হোক, সেই ইনজুরি হলে তাকে কিভাবে অনফিল্ডে পাঠানো হতে হবে বা কিভাবে শর্ট টাইম অ্যাসেসমেন্ট করতে হয়, সেই জিনিসগুলো আমাদের এক্সপার্ট এর জন্যই আমাদের মাস্টার্স করে স্পেশালাইজেশনে স্পোর্টসের ওপর করানো হয়। এইটাই আর একটা ডিফারেন্স স্পোর্টস আর অন্যান্য ফিল্ডের থেকে। দেখা গেল এই কথাটা শোনার পর রেফারিরা ইমতিয়াজ মন্ডলকে মাঠে ঢুকতে দিচ্ছে না, যে টাইম বাঁচানোর জন্য ঢুকছে। না, টাইম বাঁচানোর জন্য না। দেখ, রেফারিরা প্রফেশনাল হয়, প্রচণ্ড প্রফেশনাল। ওরা ঠিক বুঝে যাবে যে কোন জায়গায় কী করতে হয় না কী করতে হয়। সেই জন্য এক্সট্রা টাইম বলে একটা জিনিস হয় ফুটবলে, ঠিক আছে। এইবার অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রে টাইম দেয়, যেমন ক্রিকেটে টাইম দেয়, ইনজুরি হলে টাইম দেয়, বা অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রে এক্সট্রা টাইম দেওয়া হয় শুধু ইনজুরি যদি হয়ে থাকে। ইনজুরি যদি না হয় এক্সট্রা টাইমের অতটা দরকার পড়ে না। তো ফুটবলের ক্ষেত্রে আমি বলি তাহলে ওই এক্সট্রা টাইম ওরা যখন বুঝতে পারবে যে এটা টাইম ওয়েস্টিংয়ের বিষয়টা, তখন যদি এক্সেসিভ, আমরাও ইয়েলো কার্ড খেয়ে থাকি, রেড কার্ডও খেতে পারি আমাদেরও, যেহেতু যারা অনফিল্ডে যাবে তারা যে কেউ ইয়েলো কার্ড বা রেড কার্ড যে কেউ খেতে পারে। তো আমাদেরও সেই হিসাবেই কাজ সতর্ক থাকতে হয় প্লেয়ারদের মতো বা কোচেদের মতো, যে ইয়েলো কার্ড বা রেড কার্ড যেন না খায় সেক্ষেত্রে। তো কলটা থাকে রেফারি, যে রেফারি আমাদেরকে বলবে যে তুমি অনফিল্ডে আসো, তোমার প্লেয়ার ইনজিওর্ড, তুমি ওইটাকে ঠিক করো। এইবার সেই বিষয়টা এমন হয় না যে আমি ইচ্ছা করে ভেতরে ঢুকে গেলাম আর কোনো প্লেয়ারকে ঠিক করছে, সেরকম বিষয় হয় না। হলেই হয় ইয়েলো না রেড কার্ড খেতে হবে ফুটবলে। ওকে, আচ্ছা, একজন অ্যাথলেটিক হিসাবে, ধরো আমি একজন অ্যাথলেটিক, আমার কেন দরকার অ্যাজ এ স্পোর্টস ফিজিওথেরাপিস্ট? স্পোর্টস ফিজিওর টিমের মধ্যে, অ্যাজ এ টিমের মধ্যে স্পোর্টস ফিজিওর রোলটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো ভাবি এমনকি অনেক টিমও আছে, সে ফুটবল হোক ক্রিকেট হোক, যারা গ্রাউন্ড লেভেলে আছে, তারা ফিজিওদের বা মেডিকেল টিমের অতটা কেয়ার করে না, আমাদের লাগবে না, আমাদের দরকার পড়ে না। কিন্তু এই বিষয়টা একদম ভুল। যে কারণেই ফিফা বা অন্যান্য টিমের ক্ষেত্রে মেডিকেল পার্সন বা স্পোর্টস ফিজিও ম্যান্ডেটারি করে রাখে, যে তোমাকে গ্রাউন্ডে বা টেকনিক্যাল এরিয়াতে ফিজিও থাকতে হবেই। তো সেক্ষেত্রে ফিজিওর সবথেকে বড় রোলটা যেটা হয় টিমের মধ্যে, যে একটা প্লেয়ার ইনজিওর্ড হলে তাকে সব রকম সাপোর্ট দেওয়ার কাজটাই ফিজিওই করে সববার প্রথম, ঠিক আছে। সে মেডিকেল হেল্প হোক, কোনো সার্জিক্যাল প্রসেস হোক, বা কোনো কিছু ট্রিটমেন্ট ওয়াইজ তাকে ঠিক করা হোক, বা মেন্টাল সাপোর্ট দেওয়া হোক, সেক্ষেত্রেও অনেক কিছু ক্ষেত্রে কাউন্সেলিং করে আমরা প্লেয়ারদেরকে মেন্টালি স্ট্রং করে তুলি। তার সাথে প্লেয়ার মেন্টালি স্ট্রং হলে ইনজুরি লেভেল অনেকটা কমে আসে, বা যে ইনজুরির যে এফেক্টটা সেটা অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা টিমে ফিজিও থাকা ম্যান্ডেটারি, প্রতিটা, সে হায়ার লেভেলে হোক আর লোয়ার লেভেলে হোক, যে কোনো স্পোর্টসে
যে কোনো অ্যাথলিটের ক্ষেত্রে কারণ একটা প্লেয়ার যখন সে মানে ইনজিওর্ড হয় তার মেন্টাল স্টেট কেমন থাকে শুধু আমরা আর প্লেয়ারই জানি কেমন পরিস্থিতিতে থাকে। সেক্ষেত্রে সেই বিষয়টা সাপোর্ট দিয়ে ওকে হায়ার লেভেলে তোলা বা ওই যে লেভেলে ছিল সেখানে নিয়ে যাওয়া, সেটা একমাত্র ফিজিওরই কাজ। তো সেইটার ক্ষেত্রে পরিশ্রমও ফিজিওদের প্রচুর করতে হয়, তার সাথে সাথে টিমের বেনিফিটসও প্রচুর থাকে। ধরো কোনো অ্যাথলিট যে স্পোর্টস ফিজিওকে হায়ার করতে পারছে না বা তার কাছে যেতে পারছে না, সে বাড়িতে এমন কি কি করবে যেগুলোতে তার বেনিফিট হবে, বা মানে কোনো স্পোর্টস ফিজিওথেরাপিস্টের কাছে না গিয়ে সে নিজেকে ইমপ্রুভ করতে পারে বাড়িতে? এটা ডিপেন্ড করে মেনলি ইনজুরির ওপর। ঠিক আছে, ইনজুরি এমন যেটা বাড়িতে এক্সারসাইজ করে হোক বা বিভিন্ন রকম মানে সেলফ ট্রিটমেন্ট করে হোক, যদি সেইগুলো করে ওরা মানে ঠিক হওয়া যায়, সেটা টোটালি ডিপেন্ড করে ইনজুরি কেমন হয়েছে, কি হিসাবে হয়েছে। এখন যে ইনজুরিতে মানে ডক্টরের হেল্প ছাড়া কিছু করা যায় না, সেক্ষেত্রে তো সে অ্যাথলিট আলাদাভাবে তাকে যেতেই হবে। আর কোনো ইনজুরি, এমন কিছু ইনজুরি আছে যাদের ক্ষেত্রে মানে বাড়িতে বসে এক্সারসাইজ বা বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে এটা ঠিক হয়। আমি নিজে অনলাইনে মানে কনসাল্ট করেছি বা করি, যে কোনো প্লেয়ার আমাকে বলে, আমার নিজেরও অনেক পুরনো প্লেয়ার, তারা আমাকে এখন তো যেহেতু আমি এখানে মানে থাকি যেখানে, সেখানে আসতে পারে না, তো সেক্ষেত্রে তারা ফোন করে জিজ্ঞাসা করে বা ভিডিও কলে জিজ্ঞাসা করে আমি কি করব। তো আমি তাদের এমনি আলাদা করে অ্যাডভাইস করে দিই যে এই এক্সারসাইজগুলো এইভাবে করতে হবে, বা কোনো কিছু রিপোর্ট একটা পাঠিয়ে দিই যে এই এক্সারসাইজগুলোর নাম বা কোনো রকমভাবে যেটাকে বলে ফিজিওথেরাপি মানে আলাদাভাবে করা। তো বাড়িতে ওইটা যদি করতে পারে প্লেয়ার ঠিকঠাকভাবে বা ভিডিও কনসালটেশনের মাধ্যমে করতে পারে, তো ঠিক হয়ে যাবে, ওতে ঠিক হয়। কিন্তু যেগুলোতে ফিজিওর মানে ট্রিটমেন্ট দরকার, সেগুলোতে বাড়িতে বসে হবে না। ওকে, আচ্ছা, তুমি যেহেতু ফুটবলের স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, এত বড় বড় টিমের সাথে কাজ করেছো, ওয়েস্ট বেঙ্গলকে ফুটবলের মক্কা বলা হয়, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের এই স্পোর্টস ফিজিওথেরাপিস্ট বা ইনজারি হলে যেই পেছন দিকে যেই জিনিসগুলো থাকে একটা স্পোর্টসের, সেইগুলো কতটা ডেভেলপ হয়েছে? মানে আগের মতনই কি এখনও সেরকম রয়ে গেছে, নাকি আরও উন্নত মানের জিনিসপত্র এসছে? না, অবভিয়াসলি নতুন দিনের পর দিন যখন এই বিষয়টার ওপর মানে টিমের ডেভেলপমেন্টের ওপর কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি গ্রাসরুট থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত ডেভেলপ তো করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে দিনের পর দিন মানে ফরেন কান্ট্রিতে যেমন ফুটবলের ডেভেলপমেন্ট হয়, সেই জিনিসগুলো আমাদের ইন্ডিয়াতে প্রসেসিং শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে চলছে কাজ, ভিশন আছে। এখন আস্তে আস্তে সেইগুলোর ওপর যত কাজ হবে, যত গ্রাসরুটে কাজ করবে বা প্লেয়ার ডেভেলপমেন্টের ওপর কাজ করবে, তত পরিমাণে হায়ার লেভেল বা সিনিয়র লেভেল ফুটবল হোক বা অন্যান্য স্পোর্টস লেভেলে হোক, সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। তো আপাতত কাজ চলছে, প্রসেসিং চলছে, হবে একদিন না একদিন ঠিক ইন্ডিয়া ফুটবলে ওয়ার্ল্ড কাপে যাবেই। ওকে, আচ্ছা, আমরা একটু আগে আলোচনা করলাম বড় টিম বা বড় ক্লাব, সেক্ষেত্রে আমাদের পেছনে একজনের ফটো আছে, রফিক দা। তাকে ওয়েস্ট বেঙ্গল পুরো ইন্ডিয়ার মানুষজন চেনে তাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন তুমি কোনো বড় খেলোয়াড়ের সাথে সবসময় কাজ করছো, ওখানে কি মেন্টালি প্রেশার বা বাড়তি প্রেশারের সৃষ্টি হয় যে এখান দিয়ে কিছু একটা ভুল করে দিলে এই খেলোয়াড়টা আজকে ইন্ডিয়া দলে খেলতে পারবে না বা ইস্ট বেঙ্গল টিমে বা মোহনবাগান টিমে খেলতে পারবে না, এরকম কোনো ব্যাপার থাকে? না, সেরকম বিষয় নয়। রফিকদা সবাই যে পার্সোনালি জানে রফিকদাকে, তারা সবাই জানবে যে রফিকদা অ্যাজ এ পার্সন খুব ভালো, সাপোর্টিভ, হেল্পফুল। কোনো কিছু প্রবলেম হলে, কোনো কিছু দরকার পড়লে একদম মানে ঝাঁপিয়ে পড়ে যাকে বলে, বা এগিয়ে আসে। তো সেক্ষেত্রে আলাদা কোনো প্রবলেম হয় না। আর আমি রফিকদাকে অনেক দিন ধরে চিনি, তো মোটামুটি আমাদের মানে খুব ভালো সম্পর্ক। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, প্রবলেম হয় না। বাট হ্যাঁ, এটা ঠিক যে একটা প্লেয়ারের ইনজুরিটাকে কত তাড়াতাড়ি সেটা ঠিক করতে হবে বা করা হয়, সেটা একটা এক্সট্রা প্রেশার থাকে, সেটা সবসময় থাকে। আমাদের ফিজিওর ক্ষেত্রে
এই জিনিসটা সে টিমে থাকা হোক, কোনো জায়গায় আলাদা করে সেট আপে হোক, বা এমনি নর্মাল বিষয়ে হোক, কোনো অ্যাথলিটকে বা কোনো প্লেয়ারকে কত তাড়াতাড়ি তাকে গ্রাউন্ডে পাঠানো বা তাকে আগের মতো মানে স্পোর্টসে ঠিক করে তাকে গ্রাউন্ডে পাঠানো, এটা একটা এক্সট্রা প্রেশার থাকে। কিন্তু সেটা সবসময় মাথায় এটা থাকে যে প্লেয়ার্সরা মানে যত নিজের থেকে পরিশ্রম করবে তাদের সাথে কাজ করে আরও বেশি আনন্দ মজা পায়। তো সেক্ষেত্রে আলাদা করে রফিকদের সাথে কাজ করে প্রেশার আসবে সেরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু হ্যাঁ, প্লেয়ারদের সাথে কোনো কাজ করতে গেলে বা করতে গেলে তাকে কত তাড়াতাড়ি ঠিক করতে হবে সেই জিনিসটা আমাদেরকে একটু মেন্টাল প্রেশার থাকে, কত তাড়াতাড়ি ঠিক করবে, সেইটাই, আর কিছুই না। একটু আগে তুমি বলছিলে খেলোয়াড়দের মেন্টাল হেলথটাও তোমরা অনেকটা দেখো, তো এই ব্যাপারটা আমাকে বলো যে মেন্টাল হেলথ বা মেন্টাল প্রেশারটা খেলোয়াড়দের উপর প্রচুর পরিমাণ থাকে, সেক্ষেত্রে ওই জিনিসগুলোকে কিভাবে রিহ্যাব করো? হ্যাঁ, আমি মানে নর্মালি ফিজিওর কাছে কোনো প্লেয়ার বা কোনো পেশেন্ট গেলে ইঞ্জুরি বিষয়ে তো সে তো বললো, এবার বলার পর তার ফার্স্ট কোশ্চেন থাকে কবে ঠিক হবে, আমার ইঞ্জুরিটা কবে ঠিক হবে, আমি কবে গ্রাউন্ডে যাব। এই জিনিসটা সব প্লেয়ারের থাকে। আর সে সববার প্রথম কাজ তার হবে যে কোনো ডক্টর হোক বা সে ফিজিওর কাছে গেলে, তো সেক্ষেত্রে তার এই জিনিসটাই শো করে যে সে কতটা মেন্টাল প্রেশারে আছে, তার কত তাড়াতাড়ি সে গ্রাউন্ডে যেতে চায়, সেই জায়গায় তাকে কতটা পরিমাণে আশ্বাস দিয়ে সেই আশ্বাসের ওপর মানে উঠে দাঁড়ানোটা কতটা পারছে একজন ফিজিও, সেইটাই তাকে সেই ফিজিওকে ডেভেলপমেন্টের দিকে বা সাকসেসের দিকে নিয়ে যায়। সাপোজ এক্সাম্পল অনুযায়ী একটা প্লেয়ার যখন মানে আমাকে জিজ্ঞাসা করলো আমি কতদিনে ঠিক হবে, আমার ইনজুরি কতদিনে ঠিক হবে, তো আমি তাকে যদি বলি যে হয়তো মানে আমি বললাম যে 10 দিনে ঠিক হয়ে যাবে, আমি যদি ওই 10 দিনে ওকে ঠিক করে দিতে পারি তাহলে ও টোটালি আমার ওপর সেই মানে ভরসাটা পেলো যে হ্যাঁ ডক্টর বা ফিজিও যা বলেছে সেই টাইমের মধ্যে আমি কভার হয়ে গেছে। এখন সেই টাইমটা দেওয়ার পর সে যদি নেয় আরও 20 দিন 30 দিন বা 1-2 মাস, তাহলে কিন্তু সে আর মেন্টালি ওই ভরসা সেটা থাকবে না। মেবি হ্যাঁ কোনো ইঞ্জুরির ক্ষেত্রে সেটা 10 দিনের জায়গায় 15 দিনও লাগতে পারে, আবার সেই ইঞ্জুরির ক্ষেত্রে 10 দিনের জায়গায় 8 দিনও ঠিক হয়, কারণ খেলোয়াড়রা সবসময় মাঠে থাকতে চায়, খেলতে চায়। একদম। সেক্ষেত্রে যদি সে বেশি দিন ইঞ্জুরিতে ভোগে তাহলে তারও মেন্টালি সেইটাই আমরা সত্যি কথা বলতে সেই দিকটা খুব ভালোভাবে ফোকাস করি এই কারণেই তাকে গাইড করি যে কিভাবে তুমি আস্তে আস্তে মানে অ্যাক্টিভ রেস্টের মধ্যে থাকবো। অ্যাক্টিভ রেস্ট এমন একটা জিনিস যেটা মানে কি বলবো, অনেক ডক্টরের ক্ষেত্রে নর্মালি স্পোর্টস স্পেশালাইজেশন না, কিছু আলাদা মানে যেমন হলো নর্মালি MBBS হোক বা MD হোক, তারা স্পোর্টসের এক্সপিরিয়েন্স নেই, সেই সব ডক্টরের কাছে গেলে আগেই বলবে যে এই বিষয়গুলোকে সাইডে রেখে কমপ্লিট রেস্টে থাকো। আমরা সেই জিনিসটা করি না। মেবি সেই ইনজুরিটা যদি তাকে বেড রিডেন করে রাখে সেটা আলাদা ব্যাপার, বাট সে যদি কোনো অন্য অ্যাক্টিভিটিস করতে পারে, সাপোজ কোনো প্লেয়ারের নি ইঞ্জুরি হলো বা লোয়ার লিম ইঞ্জুরি হলো, তার আপার লিম আপার বডি বা ব্যাক পর্যন্ত তো ঠিক আছে, তাকে তো সেই সব এক্সারসাইজ বা সেই সব স্ট্রেংথের মাধ্যমে হোক বা বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে তাকে তো সেই জিনিসটা ঠিক করা যেতে পারে বা সেই এক্সারসাইজে তাকে অ্যাক্টিভ রাখা যেতে পারে। তাহলে কি হয়, তার একটা দিকে সে ব্যস্ত থাকলো, সে আপার বডিটার উপর তার মেন্টালিটি বা মেন্টালি ওই দিকটা রয়েছে যে আমি একদিকটা তো করছি আর একদিকটা আমার লোয়ার লিমটা এখন রেস্টে রয়েছে বা লোয়ার লিমে কিছু করা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমি আপার লিম থেকে তো স্ট্রং হয়ে থাকছি। তো সেই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট থাকে। ডক্টররা বলবে যে যদি মানে কিছু যারা স্পোর্টসে কাজ করে না বা করেনি তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আমি অনেক পেশেন্ট পেয়েছি, অনেক প্লেয়ার পেয়েছি, তাদেরকে ডাক্তাররা অ্যাডভাইস করেছে যে তুমি কমপ্লিট রেস্টে থাকো, কিন্তু তাকে দেখা গেছে যে সে লোয়ার লিম ইঞ্জুরি, তাকে আপার লিমের স্ট্রেংথ করা যেতে পারে বা অ্যাক্টিভিটিস করা যেতেই পারে। তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা করি, তাহলে তার মেন্টাল প্রেশারগুলো অনেকটা রিলিফ হয়। তো স্পোর্টসের ক্ষেত্রে এটা একটু আলাদাভাবে চেঞ্জ করা হয়, এটা ঠিক। সো এতদিন তুমি চেন্নাইন এফসির সাথে ছিলে,
আমার একটা কোয়েশ্চেন আছে যে কোনোদিন অভিষেক বচ্চনের সাথে দেখা হয়েছে সামনাসামনি? হ্যাঁ দেখা হয়েছে, কেমন সামনাসামনি দেখার পর? মানে অ্যাজ এ পার্সন খুব হাম্বেল, খুব মানে ভালো। আমার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পর আমরা একটা প্রোগ্রামেই ছিলাম, তো প্রোগ্রামে এসেছিলেন। আর এমনি নর্মালি উনি এতটা টিমটাকে ভালোবাসেন, এতটা স্পোর্টসকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন যে উনি ম্যাক্সিমাম ম্যাচ দেখতে আসতেন। ম্যাচ দেখতে আসতেন, গ্রাউন্ডে আসতেন, গ্রাউন্ডে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সব প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করতেন, বাহবা দিতেন। সে জিতুক হারুক ওনার মানে সেই বিষয়টা না, বিষয়টা হলো প্লেয়াররা কতটা ভালোভাবে খেলছে বা টিমটা কতটা ভালোভাবে আছে, সেই ক্ষেত্রে উনি সবাইকে বাহবা দিতেন। মানে আমাদের সাপোর্টিং স্টাফ, কোচ, প্লেয়ারদের আলাদা করে খুব ভালোভাবে সাপোর্টও করতেন এবং বাহবাও দিতেন। যে ম্যাচ যদি হেরে যাওয়া হয় তো সেক্ষেত্রে বলতেন না কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই, নেক্সট ম্যাচ আমরা আরও ভালো করে খেলবো। আর ম্যাচ জিতে গেলে ওনার থেকে খুশি মানে খুব কমই হয়, উনি খুব খুশি হতেন। তো আমরা একটা টিমের প্রোগ্রামেই ছিলাম সেখানে, তো উনি এসেছিলেন। আসাতে আমি স্যারের সাথে দেখা করলাম, তো দেখা করাতে ওনাকে বললাম যে আমার একটা মানে ছবি দেয়, যেমন হয় অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আমি বললেন হ্যাঁ অবশ্যই জাস্ট বললেন যে হ্যাঁ অবভিয়াসলি টেক ইট, নো প্রবলেম। তো ওখানে সেলফি নিলাম, ভালোভাবে কথা বলে কেমন চলছে সব কিছু জিজ্ঞাসা করলাম, খুব ভালো, অ্যাজ এ পার্সন খুব ভালো। ওকে, আচ্ছা, আইএসএল, হিরো ইন্ডিয়ান সুপার লিগ, যেখানে শুধু আমাদের দেশের খেলোয়াড় না, বাইরের থেকেও খেলোয়াড়রা সেখানে খেলছে, ওখানে কি মানে যে বিদেশি খেলোয়াড়গুলো এসে যারা খেলছে তাদের ইনজুরি যখন হচ্ছে, সেখানে কি আলাদা ট্রিটমেন্ট বা আলাদা কোনো ব্যবস্থা বা আলাদা কোনো পরিকাঠামো তৈরি হয়েছে? না, সেই সব বিষয় না। আমাদের টিমের একটা স্পেসিফিক মেডিকেল রুম থাকে বা স্পেসিফিক মেডিকেলি সব কিছু করা হয়। সেখানে মানে আলাদা করে যে ওই ফরেন প্লেয়ার আছে তাকে আলাদাভাবে কোনো কিছু সেরকম বিষয় না। প্লেয়ার আমাদের টিম আমাদের, আর সব প্লেয়াররাই একসাথে যেমন ট্রিটমেন্ট করা হয়, সব প্লেয়ারদের ইন্ডিয়ান প্লেয়ার হোক বা ফরেন প্লেয়ার সব একসাথে একই রকমভাবে ট্রিটমেন্ট করা হয়। আলাদা কোনোভাবে যে মানে প্রায়োরিটি সেটা কোনো দেওয়া হয় না, সেরকমভাবে আলাদা বিষয় হয় না। শুধু ট্রিটমেন্ট বেসিক্যালি ট্রিটমেন্ট আমি যা জানি সেইটাই তো করবো ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে অসুবিধা মানে সেরকম কোনো ব্যাপার নেই যে আলাদা করে কোনো কিছু, সবাই একসাথে থাকে, টিম মানে একদম একসাথে থাকে। ওকে, আচ্ছা, যখন মাঠে নামছে খেলোয়াড়রা, 11 জন খেলোয়াড়, বেঞ্চে যে খেলোয়াড়গুলোকে আমরা শুধু খেলোয়াড়গুলোকেই মনে রাখি, কিন্তু এই খেলোয়াড়গুলোর পেছনে অনেক বড় একটা টিম কাজ করে তাদেরকে ঠিকঠাক রাখার জন্য, সবসময়ের জন্য। ওই বিষয়টা বলে যে ব্যাকবোনে যারা থাকে তারা কিভাবে টিমটাকে সাপোর্ট দিয়ে চলেছে। বেসিক্যালি সেক্ষেত্রে মানে বেসিক্যালি সাপোর্টিং স্টাফেরই কথা বলছো তো? একদম। হ্যাঁ, সাপোর্টিং স্টাফ বেসিক্যালি টোটালি ওভারঅল সব কিছু বিষয় নিয়েই ওখানে কাজ করে। যেমন একটা টিমের মধ্যে বেসিক্যালি প্লেয়ার থাকে, কোচ থাকে আর সাপোর্টিং স্টাফ থাকে। বাকি ম্যানেজমেন্ট বা আদার্স যে হায়ার লেভেল অথরিটি বা ওদের বিষয়টা টোটালি আলাদা থাকে। একটা টিম মানে এই বিষয়টা কোর টিম, যে প্লেয়াররা খেলবে, কোচরা কোচিং করাবে বা সাপোর্ট দেবে, আর সাপোর্টিং স্টাফরা সে কোচের, আমি যেটা বললাম যে কোচের ভরসার ওপর কীভাবে দাঁড়াতে হবে সেইটা করতে হবে, প্লাস প্লেয়ারদের কীভাবে তাড়াতাড়ি ঠিক করতে হবে সেই কাজগুলোর ওপর আমাদের প্রচুর পরিমাণে কাজ করতে হয়। আর সব টিমে সব মেডিকেল স্টাফ হোক বা ফিজিও হোক, স্পোর্টস ফিজিওরা সবাই অনবরত পরিশ্রম করে যাচ্ছে, যে কারণে টিমটা সব যে যা টিম পারফর্ম করছে, সত্যি কথা বলতে সেটাই। ওকে, এবার ওখান থেকে আবার আমরা তোমার জার্নিতে আসছি, যেটা হলো যে আমরা এখানে আসার পরও একটা ট্রিটমেন্ট দেখছিলাম, কাপ থেরাপি। ওই জিনিসটা কেন হয়? এটা ডিপেন্ড করে যে কি কন্ডিশন হয়েছে বা কি বিষয় বৃত্তান্ত, মানে ইনজুরিটা হয়েছে তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্টটা হয়। তো কাপিং থেরাপির এফেক্ট অনেক কিছু, মানে অনেক রকমভাবে হয়। বেসিক্যালি কাপ একটা এরিয়ার সাকশন করা হয়, যেটা ব্লাড সাকশন করা হয়, এরিয়াটাকে ব্লাড বেশি পরিমাণে জমাট বাঁধা হয়। তো সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় বডির, মানে ওই এরিয়াতে, আর কিছু ওয়েস্টেড ব্লাডও মানে রিমুভ হয়।
ওর মাধ্যমে মাসল রিল্যাক্স হয়, মাসল ফাংশন বেটার হয়। আর এমনি প্লেয়ার পেনের ক্ষেত্রেও এর এফেক্ট, কাপিং থেরাপির এফেক্ট খুব ভালো। তো সেক্ষেত্রে করা হয়, ডিপেন্ড করা হয় যে কী কন্ডিশন হচ্ছে। ওকে, আর একটা ইঞ্জুরি খুব কমন জিনিস হয়, সেটা হলো যে লিগামেন্টের প্রবলেমটা। এটা সব খেলোয়াড়দের, সব অ্যাথলেটিকদের এটা বেশি হয়ে থাকে। এইটা যখন হয় তখন ইমিডিয়েটলি বেসিক তোমরা কি করো? ফার্স্ট অফ অল দেখো, ইনজুরিটা যখন হয়, ইনজুরি মেবি হতে পারে সেটা প্র্যাকটিসে হচ্ছে অথবা মানে কোনো ম্যাচে হচ্ছে। তো সেক্ষেত্রে ইমিডিয়েটলি যদি ম্যাচে হয়, গ্রাউন্ডে হয়, তো সেক্ষেত্রে সবার প্রথমে তাকে ইনিশিয়াল সাপোর্টটা দেওয়া হয়। সে যদি মানে সাপোজ লিগামেন্ট, আমরা সেই সময় অ্যাসেস করি, ওই গ্রাউন্ডে গিয়েই অ্যাসেস করি, চেক করি বিষয়টা অ্যাকচুয়ালি কতটা খেলতে পারবে বা কতটুকু ইনজুরি হয়েছে। যদি সেক্ষেত্রে সিভিয়ার কোনো ইনজুরি হয়, সে মুভ করতে পারছে না, প্রচণ্ড পেনের মধ্যে আছে, তো সেক্ষেত্রে তাকে আমরা যেটা করি যে সাপোর্ট একটা ব্রেস দেওয়া হয়, যাতে সে এরিয়াটা মুভ না করে। যত এরিয়া মুভ করবে তত পরিমাণে ব্লাড ব্লাড এরিয়াতে অ্যাকুমুলেট হবে, আর তত পরিমাণে সোয়েলিং বাড়বে, প্রবলেম হবে, পেন বাড়বে তত পরিমাণে। তো সেক্ষেত্রে আমাদের সবার প্রথম কাজটা থাকে পেন ম্যানেজমেন্টের ওপর, পেনটাকে কীভাবে কম করা যায়। তারপর তার যদি মানে কি কন্ডিশন হচ্ছে না হচ্ছে, সেটা টিম ডক্টরের কাজ থাকে, যে কোনো রকম কী সব ওষুধ দেওয়া হবে বা হবে, সেটা টিম ডক্টরের কাজ। বাকি আমাদের সেখান থেকে সবার প্রথমে কাজ হবে পেন ম্যানেজমেন্ট, আইসিং করানো, সেই যে এরিয়াগুলোকে কীভাবে ঠিক করা হোক, সেই জিনিসগুলোকে কাজ করতে হবে। তারপরে সেখান থেকে সেই ইনিশিয়াল শক থেকে, বেসিক্যালি প্লেয়াররা শকেই থাকে, কেমন শক, পেন শকে থাকে, তো সেই এরিয়া থেকে কীভাবে ওকে ইনিশিয়ালি রিমুভ করা হয় বা বের করে আনা হয়, সেই কাজটা আমাদের করতে হয়। তারপরে কন্ডিশন স্টেবল হওয়ার পর আস্তে আস্তে চেক করা হবে কেমন কি সিচুয়েশান আছে না আছে, সেটা ক্লিনিক্যালি চেক হোক বা রেডিওলজিক্যালি চেক হোক, সেটা ডিপেন্ড করে টিম, মানে মেডিকেল টিম কি ডিসাইড করছে। একসাথে সব আমরা ডিসকাস করে তারপরে এই ডিসাইডগুলো করব কেমন কী করে। এইসব খেলাগুলো যতটাই জনপ্রিয়, ততটাই এর সাথে খারাপ জিনিসগুলো জড়িয়ে আছে। বড় বড় নাম থেকে শুরু করে বড় বড় লেজেন্ডরা বড় বড় ধরনের জিনিসে ফেসেছে। আমি সেগুলোর আলাদা করে নাম নিতে চাইছি না পডকাস্টে, কিন্তু যে ডোপিং ব্যাপারটা, এটা কি খেলোয়াড়রা সত্যিকারের নেয় দম বাড়ানোর জন্য বা এনার্জি আরও হাই করার জন্য? ডোপিং আমরা ভাবি যে কোনো কিছু নিয়েছে, সেইটা মানে কোনো কিছু এমন কিছু নিয়েছে যেটা মানে কি বলবো, নিজের স্বার্থের জন্য নিয়েছে বা নিজে ঠিকঠাকভাবে খেলবে বা নিজে আরও বেশি এনার্জি দিয়ে খেলবে, এই সব ভাবি। অ্যাকচুয়ালি ডোপিংটা হচ্ছে এমন একটা জিনিস, ডোপিংয়ের যদি আমরা সংজ্ঞা বা আমরা যদি ডেফিনেশান দেখি, সেক্ষেত্রে একটাই আছে, এমন কিছু জিনিস যেটা প্লেয়ারদের মানে পারফরমেন্স এনহ্যান্স করে। সেটা যা কিছু হতে পারে, সেটা শুধু কোনো মেডিসিন খাওয়ার মাধ্যমে শুধু হয় তা নয়, কোনো কিছু বাইরের কিছু এফেক্ট যেটা প্লেয়ারদের পারফরমেন্সে এনহ্যান্স করছে, সেটাও ডোপিংয়ের মধ্যেও আসে। অনেক কিছু ব্যাপার, কিন্তু এটা কি লিগ্যাল না। বিষয়টা কি যে আমরা একটা মানে যে কোনো সংস্থা বা যে কোনো অর্গানাইজেশন স্পোর্টসের একটা লিমিট বেঁধে দিয়েছে যে তুমি তোমার পারফরমেন্স এইভাবে কন্টিনিউ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু তার বাইরে গিয়ে বেশি পারফরমেন্স দেওয়ার জন্য, বেশি পরিমাণে হাই লেভেলে আরও বেশি করার জন্য অনেকে চেষ্টা করে। তো যারা করে তারা ভুল করে, এটা একদমই ভুল জিনিস। কারণ মানে এর সাইড এফেক্ট তারা না জেনে অনেকে করে, জেনে অনেকে করে। তো না জেনে যারা করে তারা খুব মানে অনেকে এর ইনভেস্টিগেশন, ডোপিংয়ের অনেক কিছু আছে বিষয়টা, যেমন হলো ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, বা আমাদের ইন্ডিয়াতে আছে নাডা, এটা ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি আছে। এরা প্রতি টুর্নামেন্টের আগে একটা করে ক্লাস নেয় সব টিমের বা সব কিছুর বিষয় নিয়ে। ডোপিংয়ের বিষয়টা হয় যে এই জিনিসটা একদমই খারাপ। কারণ এর সবথেকে মানে বাজে প্রবলেম হলো যে মানুষ না জেনে, তার সাইড এফেক্ট কী হবে না হবে সেটা না জেনেই সে নিয়ে নেয়। তো তার যে কোনো কিছু প্রবলেম হতে পারে ডিউরিং গেম বা ডিউরিং এনিথিং। তো
সেক্ষেত্রে এই বিষয়গুলো একটা মানে খুব বাজে জিনিস। তো আমরা যতটা পারি অ্যাথলিটদের এডুকেট করার চেষ্টা করি এই ডোপিংয়ের বিষয়টাকে, যে এইগুলো নেওয়া উচিত নয়, ওইগুলো নেওয়া উচিত নয়। অনেকে কি না জেনে শুনেও নিতে থাকে নাকি? অনেকে না জেনে শুনে, অনেকে এমনকি ওষুধ খাওয়ার মাধ্যমেও যেতে পারে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল ব্যান্ড মেটেরিয়াল বা ব্যান্ড সাবস্টেন্স যেগুলো বডির মধ্যে যদি পাওয়া যায়, সেইগুলো পাওয়ার পর তার ডোপিংয়ের একটা ইনভেস্টিগেশন হয় যে কীভাবে সে নিল, কীভাবে নিল না, বা কেন আসলো তার বডিতে, সেটা যদি সে প্রুফ করে বা সেই ইনভেস্টিগেশনে প্রুফ হয় যে সে জেনে বুঝে নিয়েছে বা কোনো রকম প্রবলেমের মাধ্যমে নিয়েছে, তাহলে তার সেই হিসাবে তার মানে ব্যান হয় স্পোর্টসের ক্ষেত্রে। যদি সে গিলটি পাওয়া যায় তাহলে তার 4 বছরের ব্যান হয়, ডোপিংয়ের ক্ষেত্রে পুরো 4 বছরের। সেই হিসাবে ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করে তার কেমন কি ব্যান হবে না হবে। তো এটা খুবই ডেঞ্জারাস জিনিস প্লেয়ারদের ক্ষেত্রে। আমি বলবো যে প্লেয়াররা এই বিষয়ে সবসময় সতর্ক থাকা দরকার। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় ওষুধ নেওয়ার আগে সে মেবি ডক্টর হোক বা যে কোনো জায়গায়, তাকে বলে দেওয়া দরকার যে আমি অ্যাজ এ প্লেয়ার মানে এই টিমে বা প্রফেশনালি খেলি, তো আমার ক্ষেত্রে ডোপিং মানে প্রযোজ্য আছে, তো আমি এই ওষুধগুলো নিতে পারবো কি না, সে ডক্টর সেই হিসাবে ওষুধ দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রবলেম হয় না। ওকে, শুধু তাই। ওকে, এখানে আসার আগে আমাকে একটা কোয়েশ্চেন অনেকে করতে বলেছে, সেক্ষেত্রে আমি তোমাকে এই কোয়েশ্চেনটা করছি যে যখন কোনো প্লেয়ার খেলতে নামছে তার আগে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন বা মাস্টারবেশন করা, এটা কি ঠিক বা এতে কি কোনো এফেক্ট পড়ে খেলাতে? এটা বিষয়টা হচ্ছে যে রিসার্চ বেসড হয়, অনেক ক্ষেত্রে বলে কোনো এফেক্ট হয় না, অনেক ক্ষেত্রে বলে যে মানে করাটা উচিত নয়, গেমের ওপর এফেক্ট ফেলে। এটা ঠিক যে মাস্টারবেশনের ক্ষেত্রে কি হয় যে বডির এক্সেস এনার্জি রিমুভ হয় বা শরীরের বাইরে যায়। তো সেক্ষেত্রে কি হয় যে সে আর ততটা পরিমাণে এফেক্ট তার পরের দিন বা সেই দিন সে ততটা পরিমাণে এফর্ট দিতে পারে না, বা দিতে তার এক্সেস পরিমাণে মানে এক্সেস জোর লাগে বা স্ট্রেংথ লাগে, সেক্ষেত্রে বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে মানে সবথেকে বেটার হয় যে ওই সব না করে সবথেকে বেশি পরিমাণে ফোকাস করা স্পোর্টসের ওপর, কীভাবে তাকে ইমপ্রুভ করতে হবে না করতে হবে। যদি আমার শরীরে যা এনার্জি আছে, যে পরিমাণের আমার এনার্জি আছে, সেটা যদি বাইরে আমি বের করে দিলাম বা মানে সেক্ষেত্রে আমার ফুটবলের বা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে আমার সেটা যদি এফেক্ট হয়, কেন আমি সেই জিনিসটা করতে যাব? তো আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে বেটার না, আমার পার্সোনাল অ্যাডভাইস যে বেটার যতটা পারা যায় অ্যাভয়েড করা, যতটা অ্যাভয়েড করা যায়। ওকে, তুমি নিজের প্রচেষ্টায় একটা জিনিস শুরু করেছো, MR8, ওইটার বিষয়ে যদি একটু বলো, অ্যাথলেটিকদের জন্য, বিশেষ করে বাংলার ক্ষেত্রে যত খেলোয়াড়রা আছে তারা যদি ইন্সপিরেশন পায় জিনিসটা। MR8 নামটা এসছে বেসিক্যালি মানে রফিকদার নামেই এসছে, মোহাম্মদ রফিক, ওনার জার্সি সবসময় 8 নম্বরই থাকতো একদম। তো MR8 এই নামটাই আসা হয়েছে। তো মানে এমনি আমরা এই বিষয়টাই সেটআপটার বিষয়ে অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে এরকম, কারণ সবথেকে বড় বিষয় যে একটা মানে যে কোনো নিচু স্তর থেকে হোক বা বিভিন্ন গ্রাউন্ড লেভেল থেকে হোক, কোনো প্লেয়ার যখন উঠছে তার ক্ষেত্রে মানে একটা ইনজুরিকে ঠিক করার জন্য এক্সেস পরিমাণে বা প্রচুর পরিমাণে ইনভেস্ট করা সেই ফ্যামিলি থেকে নাও আসতে পারবে না হয়তো। তো তাদের জন্য আমরা এই সাপোর্টটা চেষ্টা করছি, আর এই সাপোর্টটা দিতে পারি সেই হিসাবেই আমরা এই সেটআপটাকে তৈরি করা। এটা আমাকে রফিকদা বলেছিল যে এই বিষয়ে আমি প্ল্যান করেছি। তো আমি মানে আমরা দুজনে ডিসকাস করে ভালো এই বিষয়টার উপর কাজ করে আজকে উপরওয়ালার কৃপায় এইটা হয়েছে, এই সেটআপটা করতে পেরেছি। আমরা চেষ্টা চালাচ্ছি যতটা সম্ভব প্লেয়ারদেরকে সাপোর্ট দেওয়ার, আর যতটা পারা যায় সেটা মানে লো কস্টে যাতে প্লেয়াররা গ্রাউন্ড লেভেল প্লেয়াররাই যাতে বিয়ার করতে পারে সেই কস্টটা, সেই হিসাবেই আমরা এই সেটআপটা তৈরি করেছি, আর তাদের জন্যই
একদম তোমাদের এই প্রচেষ্টা যেন আরো এগিয়ে যায়, আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করব। ওকে, আমরা পডকাস্টের লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে আমাদের একটা সিগনেচার কোয়েশ্চেন থাকে, সেটা হলো যে তুমি অ্যাজ এ স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসেবে ভগবানে কতটা বিশ্বাস করো? বিশ্বাস করা বিষয়টা, বিশ্বাস অ্যাজ এ, না আমি সত্যি কথা বলতে ধার্মিক কম বেশি সবাই, সেইটা ধর্ম নিজের নিজের একদম নিজের ওপর টোটালি বিষয়টা। তো আমি যেটা মনে করি যে যার যেটা ধর্ম সে সেটা পালন করুক, ঠিক আছে। ধর্ম কাজের সাথে ধর্মের আলাদা মানে মিক্স করা উচিত না, আমি বলবো। কাজটা কাজের জায়গায় আছে, আর ধর্মটা ধর্মের জায়গায়। তো আমি যে মানে ধর্মের জন্য কাজ ছেড়ে দেবো বা কাজের জন্য ধর্ম ছেড়ে দেবো, এরকম বিষয় না। বিষয়টা হলো যে দেখো এই দুনিয়াতে সব ধর্মেই বলা আছে যে তোমাকে বাঁচতে গেলে কাজ করতে হবে, একদম ঠিক আছে, সে সব ধর্মেই। তো সেই জন্যই আমি মনে করি যে হ্যাঁ, ধর্মের জায়গায় আছে, ধর্ম করাটা ম্যান্ডেটরি, করাটা দরকার আমি বলি। তার সাথে সাথে কাজের জায়গায় আছে, কাজটা সেই যেমন ধর্মের মতো মানে একদিকেই দৃষ্টি দিয়ে বা ওইদিকে ধর্মের দিকে একটা আলাদা থাকে, তেমনই কাজের দিকে মন দিয়ে কাজটা করা বেটার, কাজটাকে ধর্মের মতো করে নিয়ে যাওয়া আরও ভালো। তো সেক্ষেত্রে যত কাজটাকে মনোযোগ দিয়ে করবে তেমনই সেই হিসাবে এগিয়ে যাবে। ওকে, আমরা এবার যেহেতু পডকাস্টের লাস্ট পর্যায়ে, এবার তোমার সাথে আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো, যেখানে 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে 5টা কোয়েশ্চেনের উত্তর ফটাফট করে দিতে হবে। তো শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার আজকে। চেন্নাই এফসি নাকি মোহামেডান? প্রথমেই বাউন্সার, দুজনকে সমান্তরালভাবে চালাতে, হ্যাঁ একদম। ওকে, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান? এরকমভাবে বাউন্সার দিলে কী করা হবে, বাট কি বলবো, এবার মোহনবাগানও খুব মানে কাছের টিম, বুকের টিম, কি বলবো এইটাই। আর ইস্ট বেঙ্গলও একদম মানে মাথার টিম যাকে বলে। তো দুটোই বলবো। ওকে, মোহাম্মদ রফিক নাকি প্রবীর দাস? মোহাম্মদ রফিক। যদি আলাদাভাবে ধরতে হয় সেই হিসাবে বললাম, কারণ আমি প্রবীর দাকে অতটা ক্লোজলি চিনি না যতটা রফিক দাকে চিনি। ওকে, আচ্ছা, মেন্টালি ফিট নাকি ফিজিক্যালি ফিট, কোনটা বেশি ইম্পর্টেন্ট? দুটোই দরকার, বাট মেন্টাল ফিটনেস যদি না থাকে সে ফিজিক্যালি ফিট হতেই পারবে না। তো দুটোই দরকার, বাট আমি বলবো মেন্টাল ফিট তো অবভিয়াসলি দরকার। আর সেক্ষেত্রে বলবো যে মেন্টাল ফিট হলেই সে ফিজিক্যালি প্রপার ফিট হতে পারবে। ওকে, লাস্ট যেটা থাকবে সেটা হলো, যদি তুমি স্পোর্টস ফিজিওথেরাপিস্ট না হতে তাহলে কি হতে? আমার সত্যি কথা বলতে আমি উপরওয়ালা চেয়েছে তাই হয়েছি, বাট আমি চেষ্টা করেছিলাম, আমি মেডিকেলে মানে অনেক দুবার তিনবার ট্রাই করেছিলাম, ঠিক আছে, ক্লিয়ারলি বলছি, 2-3বার ট্রাই করেছিলাম, বাট হয়নি। আমি মানে ফিজিওতে তার মধ্যে ফিজিওতে আমি চান্স পেয়েছিলাম, আমি অন্য জায়গায় ট্রাই করিনি। যখন এখানে দেখেছি যে আমার এখানটায় স্কোপ আছে ভালো, আমার নিজের মানে প্যাশনটাকে এগোতে পারবো, তো সেক্ষেত্রে আমি এইটাকেই আমার বেস্ট চয়েস মনে করেছি, এটাকেই নিয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টে আসার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কেমন লাগলো আমাদের সাথে পডকাস্ট করে? খুব ভালো লেগেছে। আর কোশ্চেন কি বলবো, না ভালো লেগেছে খুব। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, আবারও তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্টটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং তোমরা অনেকেই আছে যারা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন বাই বাই।